আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবার হাজির স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তো এখানে আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, সেটা আলোচনা শেষ করলাম। এখন আমরা একটা অঙ্কে যাব। যেহেতু মূলধন বাজেটিং বিভিন্ন পদ্ধতির কথা আমরা আলোচনা করেছি, তো এই প্রথম পদ্ধতিটা আমরা আলোচনা করেছিলাম গড় মুনাফার হার পদ্ধতি অথবা গড় উপার্জন হার পদ্ধতি, যে এটা এই সম্পর্কিত আলোচনা নিয়ে আমরা একটি অঙ্কে যাব। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি নিয়ে আলোচনা করব, নিট বর্তমান মূল্য পদ্ধতি নিয়ে আলোচনা করব, আয়ের অভ্যন্তরীণ হার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই চারটা পদ্ধতির আলাদা আলাদা কিছু সুনির্দিষ্ট কিছু অঙ্কের কাঠামো আছে, অঙ্কের নিয়ম আছে, কীভাবে করতে হয়, কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি তোমাদের শিখিয়ে দিব কীভাবে করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, চলো একটি ক্লাসে যাই। মনে করো যে কোনো একটি প্রকল্পের জন্য, মনে করো তোমার একটা কোম্পানি আছে। আমরা এখন যে প্রসেসটা নিয়ে আলোচনা করব সেই প্রসেসটা হচ্ছে এই প্রসেসটা। এই বাকি সবগুলি মুছে ফেলছি। তো এই প্রথম প্রসেসটা বলছিলাম, এই দুইটা হচ্ছে সনাতন, আর প্রথম দুইটা সনাতন আর পরের দুটো হচ্ছে আধুনিক। আমরা সনাতন পদ্ধতির প্রথমটা নিয়ে আলোচনা করছি। প্রথম মনে করো যে কোনো একটা কোম্পানি কোনো সম্পত্তি ক্রয়ের প্রয়োজন পড়ছে, সম্পত্তি ক্রয়ের প্রয়োজন পড়েছে। এখন সেই সম্পত্তি ক্রয়ের জন্য কোম্পানির একটি মেশিন ক্রয় করবে, যার মূল্য হবে 1,50,000 টাকার, মেয়াদকাল 5 বছর। সমস্যা দিয়ে দেই। মেশিন ক্রয়ের প্রয়োজন তোমার যে কোনো একটা কোম্পানির, মেশিন ক্রয়ের প্রয়োজন, যার মূল্য 1,50,000 টাকা, মেয়াদকাল হচ্ছে 5 বছর। মেয়াদকাল হচ্ছে 5 বছর। প্রকল্পটি কর পরবর্তী নিট মুনাফা, এখানে কর সম্পর্কিত কথাবার্তা থাকবে অঙ্কে। কর পরবর্তী নিট মুনাফা নিম্ন রূপ। এখন যে নিট মুনাফা আসবে আগামী 5 বছর, সেইখান থেকে তোমার মুনাফা আসবে 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5। আগামী 5টি বছর থেকে যে টাকাগুলি আসবে, এখন কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। ওই যে বলছিলাম আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ, যে এখানে কর পরবর্তী যে আন্তঃপ্রবাহটা আসবে, সে টাকাটা কি আগামী 5 বছর যে টাকাটা আসবে 20, 18, 15, 17, 20, 18, 15, 17, আরেকটা আছে 15 সবার শেষে। এই হচ্ছে 1000, 20,000, 18,000, 15,000, 17,000, আবার 15,000 শেষ বছর। তো এখানে অঙ্কের চাহিদা যেটা হচ্ছে, করণীয় যেটা, গড় উপার্জন হার অথবা গড় মুনাফার হার বের করো। এই যে এটা, এই পদ্ধতির জন্য গড় মুনাফা অথবা উপার্জন হার নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্ক। তো আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা করছি, এটা সবাই মাথায় রাখবে। তো এই সম্পর্কিত আলোচনা এখন করতেছি। গড় মুনাফার হারের যে সূত্র আছে কিছু, কর পরবর্তী গড় মুনাফার হার সমান গড়
মুনাফার হার সমান কর পরবর্তী গড় কর পরবর্তী গড় কর পরবর্তী নেট মুনাফা ভাগ প্রকল্পের গড় বিনিয়োগ এই হচ্ছে সূত্র। এবং গড় কর পরবর্তী নেট মুনাফা, এখানে গড় পরবর্তী নেট মুনাফা যদি বাই করতে যাই তাহলে এখানে আমি একটু হোমওয়ার্কটা করে নিলাম। এখানে মনে করো যে 5টি বছরের কথা বলা আছে। কয়টি বছর? 5টি বছর। এখন এই কর পরবর্তী যে 5টি বছর 20, 18, 15, 17 এবং 15 এই সবগুলি যোগ দিব। সবগুলি কী করবো? উপরেটা বাই করতে গেলে গড় কর পরবর্তী নেট মুনাফা বাই করতে গেলে উপরের এই 5টি, এটা যদি সূত্রটা লিখে দিই আমরা এখানে একটু অঙ্ক আশা করি এতটুকু কিন্তু শেষ হয়ে যাবে। আমরা এখানে একটু হোমওয়ার্ক করলাম, নিচে এটা একটু কাজ করে নিলাম। কর পরবর্তী নেট মুনাফা সমান মোট কর পরবর্তী নেট মুনাফা, মোট কর পরবর্তী মুনাফা সমান বছর মেয়াদকাল। 5 বছর মেয়াদকাল কত? 5 বছর প্রকল্পের জীবনকাল যেটা। তো এখানে সবগুলি টাকা যদি আমি যোগ করি, এই যে 20,000 যোগ 18,000 যোগ 15,000 যোগ 17,000 যোগ আবার 15,000, 5 বছর। এইভাবে আমি এখানে অঙ্কের যে ইনফরমেশনগুলি দেওয়া আছে সেগুলি আমি বসালাম। বসালে যে গড়টা আসবে সেটা হচ্ছে 17,000 টাকা আসবে। কত আসবে টাকা? 17,000 টাকা আসবে তোমার। তো এখানে সূত্রে আমরা উপরেটা বসাই ফেললাম 17। এবং গড় বিনিয়োগের একটা সূত্র আছে, যে গড় বিনিয়োগের সূত্র হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই 2। এখানে গড় বিনিয়োগের মূল সূত্রটা হচ্ছে প্রাথমিক কার্যকরী মূলধন। কোথায় লিখব? এখানে লিখি, হ্যাঁ, গড় বিনিয়োগ সমান কার্যকরী মূলধন প্লাস প্রাথমিক বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য। যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কি 2। এটা হচ্ছে এটার সূত্র, মূল সূত্র আর কি। এখন অঙ্কে কোনো সময় এই কার্যকরী বিনিয়োগ দিয়েও থাকতে পারে, নাও দিয়েও থাকতে পারে। প্রাথমিক মূল্যটা দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দাও নাও দেখতে পারে। আবার এই দুইটা, এই সবগুলি দেওয়া থাকতে পারে। এখন এই অঙ্কে শুধু কার্যকরী মূলধন দেওয়া নাই, আছে যেটা সেটা হচ্ছে এই 1,50,000 টাকা দেওয়া আছে। তো এখানে শুধু এই প্রাথমিক বিনিয়োগ, এখানে যেহেতু এটা নাই তো এটা আমার শূন্য। আর এখানে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে আমার 1,50,000, আবার এটাও শূন্য, ডিভাইডেড বাই 2। তো ইচ্ছা করলে আমরা শুধু প্রাথমিক বিনিয়োগ ডিভাইড বাই 2 করলে হয়তো, কিন্তু মূল সূত্রটা শিখাই দিলাম। 1,50,000 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত? 75,000। কত আসবে? 75,000। তাহলে আমরা সূত্রের নিচের অংশটা পেয়ে ফেলছি 75,000। নিচের অংশটা কি ফেলছি? 75,000। এখানে সূত্রের সাথে 100 আসবে, কিন্তু 100
তাহলে 17,000 ডিভাইড বাই 75,000 ইন্টু 100, আমি যদি এটা ভাগ করি তাহলে আসবে 22.67%। এইভাবে আমরা কি করব, প্রকল্পের জন্য এই যে প্রথম যে পদ্ধতিটা ছিল বলেছিলাম গড় মুনাফার হার পদ্ধতি, এটা আমরা এখান থেকে এই অঙ্কের মাধ্যমে শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা প্রকল্প থাকতে পারতো, যদি দুইটা প্রকল্প থাকে, আরেকটা প্রকল্প যদি এরকম থাকে, মনে করো এটা হচ্ছে এ প্রকল্প, আবার আরেকটা প্রকল্প এরকম থাকলো, এটা বি প্রকল্প, হ্যাঁ, এরকম থাকতে পারতো না? থাকতে পারতো। তো এখানে হয়তো কিছু টাকা আসতো, এখানে হয়তো থাকতে পারতো 21,000, আবার এখানে থাকতে পারতো 20,000, 17,000, 25,000, আবার আসলো কত 13,000, এইভাবে আসতে পারতো। এইভাবে আসতে পারতো। তো এইভাবে এই বি প্রকল্প যদি এরকম থাকে, মনে করো এটা এ প্রকল্প যেভাবে ব্যয় করছি, বি প্রকল্প আমরা এইভাবে ব্যয় করলাম। ব্যয় করার পর মনে করো ওই প্রকল্পের পার্সেন্টেজ এখানে আসলো 22 এটা এ প্রকল্পের জন্য ব্যয় করে নিলাম, মনে করো এটা এ, হ্যাঁ, আর এটা বি প্রকল্পের জন্য গড় মুনাফার হার ব্যয় করলাম যখন, সেটা হয়তো আসতে পারতো 23.14%। সাপোজ মনে করো আমি ব্যয় করি নাই, মনে করো এরকম আসতে পারতো। এখন যদি এখন আসে, তাহলে দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যেটা বেশি রেট আমাকে দিবে সেটা আমি গ্রহণ করব। তো এখানে যদি বি প্রকল্প যদি রেট বেশি আসে তাহলে এটা গ্রহণ করব। আবার যদি স্বাধীন প্রকল্প হয় তাহলে তো আমি দুইটাই মুনাফা, যদি আমার মুনাফার হার খুব ভালো থাকে, আমার যে প্রত্যাশিত আয়ের হার থেকে যদি মুনাফার হার ভালো থাকে, তাহলে অবশ্যই দুইটা আমি গ্রহণ করতে পারি যদি স্বাধীন প্রকল্প, একটার সাথে যদি আরেকটা সম্পর্কিত না থাকে। তো এখানে এই একটা প্রশ্ন ছিল আমার তোমাদের, এই যে কোনটা আমি গ্রহণ করব, কোনটা আমি বর্জন করব, এটা আমরা কিভাবে নির্ধারণ করব সেটা তোমরা এই আলোচনার মাধ্যমে বুঝে ফেলতে পারছো আশা করি। যে আমি যদি দুইটা প্রকল্প দেওয়া থাকে, এই যে নির্বাচন করব যখন, তখন দেখব দুইটা রেটের পার্থক্য তুলনা করে যেটা বেশি আসবে সেটা আমি কী করব, গ্রহণ করব পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে। আর স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আমার যে ব্যবসায়ের যে প্রত্যাশিত মুনাফার হার থাকবে সেটার সাথে তুলনা করব, যদি এর চেয়ে বেশি হয় সেটা গ্রহণ করব। আবার অনেক সময় দেখা যায় যে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি আমি প্রত্যাশিত আয়ের হার যদি ভালো হয়, আমি দুইটাই গ্রহণ করতে পারি, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যেটা বেশি সেটা আমি কী করব, গ্রহণ করব। এই হচ্ছে আমার আলোচনা। আজকে এতটুকু আলোচনায় তোমাদের সাথে থাকুক। এখন পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি, সময় আছে এখনও। সে আলোচনা নিয়ে তোমাদের সাথে এখন আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করি। দুইটা প্রকল্পের কথা বলেছিলাম। একটি প্রকল্প মনে করো, এখন একটা অঙ্ক দেই, সমস্যা 3, এটা মনে করো এটা 2, যে কোনো একটা প্রকল্পের তোমার বিনিয়োগ করা দরকার, সেটার মূল্য হচ্ছে এখানে 7 লাখ। মনে করো কয় লাখ? আগে ছিল 1.5 লাখ, এখন দিলাম কত, 7 লাখ টাকা, যার মেয়াদকাল 1, 2, 3, 4, আগে ছিল 5 বছর, এখন দিলাম 4 বছর। আগামী 4 বছর যে টাকাটা আমার আসবে সেই টাকাটা কত আমি বুঝবো না সব, সেটা হচ্ছে আমি টাকাটা তুলে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। প্রথম বছর 91,000, দ্বিতীয় বছর আসবে 80,000, তৃতীয় বছর আসতেছে 1 লক্ষ টাকা, চতুর্থ বছর আসতেছে 1,15,000 টাকা, 1,15,000 টাকা। আমার যে প্রথম বছর, যে আগামী 4 বছর উক্ত প্রকল্প থেকে কর পূর্ববর্তী, এগুলি হচ্ছে কর, আগেরটা ছিল কি পরবর্তী, আর একটা নতুন নিয়ম শেখাচ্ছি, কর প্রকল্পটি থেকে আগামী কর পূর্ববর্তী। কিন্তু আমার পূর্ববর্তী দেওয়া থাকলে আমার
পরবর্তী বাই করে নিতে হবে। এরপর এটা পূর্ববর্তী, কর পূর্ব, কর পূর্ব নিট মুনাফা লেখা দেই, কর পূর্ব নিট মুনাফা। ঠিক আছে, আগেটা ছিল কর পরবর্তী। খেয়াল রাখো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যেটা কর হার দিয়ে দিচ্ছে 35%, কর হার 35%, সুদের হার, ব্যাংক সুদ 12%। এখন গড় মুনাফা উপার্জন হার পদ্ধতিতে হার প্রকল্পটি গ্রহণ করা উচিত কিনা এটা তুমি এখন নির্ধারণ করবে। উচিত কিনা তোমার এখন সিদ্ধান্ত নিবে তুমি। এখন তোমাকে যে আগের সূত্রটা শিখাইছি সেটার সাথে এখানে একটু পার্থক্য আছে, আমি নতুন ফরম্যাটে অঙ্কটা তোমাদের শিখাই দিব। কারণ এখানে যে আলোচনাগুলি আছে সেই সূত্রটাও থাকবে, চেঞ্জ করব না, বুঝবো না, কিন্তু একটু নতুন একটু চিন্তা ভাবনা এখানে করা দরকার, সেটা আমি আগে করব। একটু জাগার দরকার। উপরে এই জিনিসটা মুছে ফেলছি, এখানে করব। আমি কর পরবর্তী আয়ের তালিকা করব। এখানে কর পরবর্তী আয়ের তালিকা নির্ধারণ করব। এখন 4টি বছরের জন্য আলাদা আলাদা করব। 1, 2, 3, 4, এই 4টি বছর এখানে লিখব। বছর 1, 2, 3, 4। আর এখানে পরবর্তী হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা, কর পূর্ববর্তী মুনাফা, করের পরিমাণ, এর দ্বারা এটা 35%। আর কর পরবর্তী নেট মুনাফা। তো এখানে কর পূর্ববর্তী তো এখানে দেওয়া আছে, আমরা এখানে তুলব। অঙ্কে যেটা দেওয়া আছে 91,000, তারপর এটা দেওয়া আছে 80,000, তারপর দেওয়া আছে 1 লাখ, তারপর দেওয়া আছে 1,15,000। করার পর এখানে 91,000-এর 35%, 91,000-এর 35% হচ্ছে 31,850। আমি যদি বলি এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, যদি আমি এটা নির্ধারণ করে নিই 3 নম্বর সমান 2 নম্বর ঘরের সাথে 35% হবে এগুলি। তো 2 নম্বর ঘরে কত? 91, 91-এর 35। আবার এখানে 80-র 35 আসবে 28,000। আবার 1 লাখের 35% হচ্ছে 35,000। 1,15,000-এর 35% 40,250। আর কর পরবর্তী যদি আমি 4 নম্বর ঘর বলি, তাহলে 2 নম্বর ঘর বিয়োগ 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে যে টাকাটা থাকবে, তো 91,000 থেকে 31,850 বাদ দিলে আসবে 59,150। তারপর হচ্ছে 52,000 বাদ দিব প্রথমটা থেকে, এই ঘর থেকে এই ঘর বিয়োগ দিব, প্রত্যেকটা এই ঘর থেকে এই ঘর বিয়োগ দিব। 1 লাখ থেকে 35 বাদ দিলে কত? 65,000। আর 1,15,000 থেকে যদি বাদ দেই 40,250 আসবে 74,750। এই সবগুলি যোগফল কত? 2,50,900। এটা লাগবে আমার। হ্যাঁ, এখন গড় কর পরবর্তী নিট মুনাফা বাই করব। গড়
এই যে কর পরবর্তী নিট মুনাফা বাই করব, এখানে টাকাগুলি যদি আমি উঠাই আবার এখানে বছর থাকবে 4 বছর, তো এখানে গড় পরবর্তী নিট মুনাফা তো আমি একবারে এখানে 4টার যোগফল ছিল 2,50,900 আর বছর ছিল 4 বছর। এখন এটা ভাগ করলে আসে 62,725। এই টাকাটা আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আর সবার শেষে গড় বিনিয়োগটা নিয়ে আসবো। গড় বিনিয়োগ যদি বলি, মোট বিনিয়োগ ছিল 7 লাখ। কত লাখ? এই যে 7 লাখ। আর এখানে একটা ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে অঙ্কের, সেটা হচ্ছে 2 লাখ। এখানে দিয়ে দিলাম ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 দেওয়া আছে। তো এই সূত্র আমরা এখানে বসাবো। এই অঙ্কেও কার্যকরী মূলধনের কথা বলা নাই, শূন্য থাকলো। প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 7 লাখ। কত? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা বসাইলাম। আর সূত্রের প্লাস আর ভগ্নাবশেষ মূল্য এই যে 20,000, এই 20,000 টাকা এখানে বসাবো। এই 20,000 টাকা এখানে বসাইলাম। আর ভাগ দিব কত? 2। তো এখানে 7,20,000 যদি 2 দিয়ে ভাগ দিয়ে আসবে 3,60,000। 3,60,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সূত্রের যে ইনফরমেশনগুলি দরকার ছিল সেটা আমরা পেয়ে ফেলছি। এখন আমরা এখানে তুলব কর পরবর্তী কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে কত? 62,725 ইন্টু সূত্রের 100। আর নিচে চলছে এই যে কত? 3,60,000। 3 লক্ষ কত? 60,000। 3,60,000। এটাকে যদি আমরা ভাগ করি এবং গুণ করি সেটা আসবে 17.4236%। এটা আস্তে আস্তে তোমার গড় কর পরবর্তী নিট মুনাফার প্রকল্পের গড় মুনাফার হার, প্রকল্পের গড় মুনাফার হার। কর পরবর্তী যে মুনাফা, আমি আমার অঙ্কে প্রথম দেখো, বোঝার চেষ্টা করো। এখানে পূর্ববর্তী দেওয়া ছিল, আমি এখানে পরবর্তী বের করে নিছি। এখন এই যে পূর্ববর্তীগুলি এখানে বসায়া করের হার যেটা আছে এই হার দিয়ে এই ঘরটাকে 91, যদি 2 নম্বর ঘরে প্রতিটা ঘরকে 35% করে এগুলো বাই করে নিলাম। 91 থেকে 31,850 বাদ দিলে যা যা আসে এইভাবে আমরা বসাইলাম। বসানোর পর এই যে 2,50,000, এই 2,50,000 এখানে বসাইছি 900। 4 বছর মেয়াদি ছিল, 4 দিয়ে ভাগ দিলে গড় মুনাফা, গড় কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে 62,725। এই 62,725 এখানে তুললাম। আর এখানে সবার শেষে যেটা আসতেছে গড় বিনিয়োগ, এই গড় বিনিয়োগ আমরা বের করে নিলাম 3,60,000। এখন যে রেটটা আসতেছে সেটা হচ্ছে এটা। এখন ব্যাংকে টাকা যদি জমা রাখতাম তাহলে আমার ব্যাংক সুদ দিত 12%। ব্যাংক সুদ দিত কত? 12%। কিন্তু উক্ত প্রকল্পে বিনিয়োগ করলে 17.42-এর উপরে আমি কি পাচ্ছি? রিটার্ন পাচ্ছি। সুতরাং এখানে আমার কি করা উচিত? বিনিয়োগ করা উচিত। এখন পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যেটাই বলো, আমার যদি একটা রেট নির্ধারণ করা থাকে, আমি ব্যাংকে বিনিয়োগ করলে পাইতাম ব্যাংক সুদের হার কত? 12%। কিন্তু এখন আমি যদি আমার এই বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত যে মুনাফা সেটা রেটটা বাই করছি, গড় মুনাফা হার সেটা হচ্ছে 17.42। এটা যদি আছে কম হইতো তাহলে এটা গ্রহণ করতাম না। যেহেতু 12% থেকে বেশি পাইছি, এখান থেকে কি বেশি পাইছি রেটটা, তাহলে আমি এই প্রকল্পে আমি কি করব? বিনিয়োগ করে থাকব। তো এই শিক্ষার্থী বন্ধুরা, এই আগামী ক্লাসে